স্বাধীন বাংলাদেশে প্রথম মততন্ত্রের উৎপত্তি হয়েছিল এই শাহবাগে। ওই সরকার ছিল ইসলাম বিদ্বেষী নাস্তিক সরকার। ফ্যাসিবাদ হাসিনাকে এই দেশে ফ্যাসিজম কায়েমের প্রথম পদক্ষেপ হিসেবে সে এই টেস্ট কেসটি খেলেছিল। তার এই কর্মকাণ্ড মূলত শুরু হয়েছিল এই বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার এক নীল নকশা ফ্যাসিবাদী হাসিনা প্রণয়ন করেছিল। এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা তৎকালীন সময়ের মানবাধিকার কমিশন, সুশীল ব্যক্তিবর্গ, অনেক মিডিয়াদেরকে আমরা দেখেছি নীরব ভূমিকা পালন করেছিল। সেদিন শাহবাগে যে বাম ব্লক তারা অন্যায় দাবি নিয়ে সেখানে জড়ো হয়েছিল, সরকারের মদদে খিচুড়ি হালুয়া পাঠিয়ে তাদেরকে নিরাপত্তা প্রদান করা হয়েছিল। আমরা দেখেছি সেই জায়গা থেকেই পরবর্তীতে এই ফ্যাসিবাদী হাসিনা নিজের মতো করে আইন প্রণয়ন করার মধ্য দিয়ে এই দেশকে এক করদ রাজ্যে সে পরিণত করেছিল। সেদিন তারা চিন্তা করেছিল বাংলাদেশকে আলেম ওলামা শূন্য করতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তখন আপনাদের জানা আছে তারা একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করেছিল, তথাকথিত আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেই অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, নিজামুল হক অথবা ওবায়দুল হাসান অথবা যাদের চেয়ারম্যান করা হয়েছিল, তারা সবাই ছিল আওয়ামী দোসর, আওয়ামী লীগের নির্বাচিত একজন বিচারক, যারা সাধারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদেরকে বাছাই করে বাংলাদেশের আইন অঙ্গনকে, বিচারালয়কে কলুষিত করে এই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল। আব্দুল কাদের মোল্লা ভাইকে তারা রায় দিয়েছিল যাবজ্জীবন, কারণ কোনো প্রমাণ খুঁজে পায় না। প্রচারিত যে আইন, সেই আইনের ব্যারিকেডে পড়ে না। তারা যখন এই বিচার করে সন্তুষ্ট হয় নাই, জনগণের রোষানলে পড়েছিল, তখন বামদের দ্বারা শাহবাগে তারা এক মব ক্রিয়েট করেছিল। এই স্বাধীন বাংলাদেশে প্রথম মবতন্ত্রের উৎপত্তি হয়েছিল এই শাহবাগে। আমরা সেদিন দেখেছিলাম এই শাহবাগে দাঁড়িয়ে তারা বলেছিল কোনো বিচার মানি না, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। সেই ফাঁসির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের মদতপুষ্ট সকল মিডিয়াগুলোকে এখানে নিয়ে এসে ফুলে ফেপে বড় করে সেই ছোট্ট আন্দোলনকে দেখানো হয়েছিল। আমরা দেখেছি একটি আইনে বিচার করে রায় দেওয়ার পরে আবার সেই আইন পাল্টিয়ে যার রায় দেওয়া হয়েছে, ইতিহাসে এক বিরল ঘটনা ঘটিয়ে আবার সেই মানুষকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। অন্যায়ভাবে একের পর এক ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল। তখন শাহবাগে বসে বাম নাস্তিক ব্লগাররা তারা একে একে ইসলাম বিদ্বেষী কন্টেন্ট ক্রিয়েট করা, মাদকের অভয়ারণ্য তৈরি করা, নারী পুরুষ ফ্রি মিক্সিং করার মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে, সমাজ কাঠামোকে তারা কলুষিত করে তুলেছিল। সেখানে ব্লগাররা একের পর এক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কুরুচিপূর্ণ তার পরিবারের নামে ন্যাক্কারজনক শব্দ তারা ব্যবহার করেছিল। সরকার তখন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই। ওই সরকার ছিল ইসলাম বিদ্বেষী নাস্তিক সরকার। এই ফ্যাসিবাদ সরকার তখন তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। দেশের জনগণ তখন ফুঁসে উঠে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গণজাগরণ গড়ে তুলেছিল। প্রত্যন্ত এলাকাগুলোতে তারা কণ্ঠস্বর উচ্চকিত করে বলেছিল যে এই নাস্তিক ব্লগারদের বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচারের দাবিতেই এই শাপলা চত্বরে তারা 5ই মে জড়ো হয়েছিল। কিন্তু তাদের সুষ্ঠু বিচার না করে, ধর্ম বিদ্বেষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার সেদিন নীল নকশা প্রণয়ন করেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী পেটুয়া সদস্যদেরকে সেখানে নিয়োজিত করেছিল, বিজিবিদেরকে এখানে মোতায়েন করা হয়েছিল, গুম বাহিনী, র্যাব বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছিল। এরপরে তারা নতুন নকশা করে গভীর রাতে রাত 2:15 সময় তারা সকল আলো নিভিয়ে দিয়ে গণহত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছিল। ওই গভীর রজনীতে প্রায় 1,55,000 রাউন্ড গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল নিরস্ত্র মানুষের উপর।